আজকে আমরা পড়বো প্যানক্রিয়াস। ঠিক আছে, তাহলে আজকে আমাদের হেডিং কি থাকবে? প্যানক্রিয়াস। ওকে, এই যে প্যানক্রিয়াস লিখলাম, এই প্যানক্রিয়াসটা সম্পর্কে তোমাদেরকে আগেও বলেছি যে প্যানক্রিয়াসটা হলো একটা মিক্স টাইপ গ্ল্যান্ড। কেমন গ্ল্যান্ড? মিক্স টাইপ গ্ল্যান্ড। মিক্স টাইপ মানে কি? এটা এক্সোক্রাইনও আছে এর পার্ট, প্লাস এর পার্ট আছে এন্ডোক্রাইন। এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইনের কি কি কাজ এটা নিশ্চয়ই আমাকে ডিটেলসে বলার আর প্রয়োজন নেই, অলরেডি আমি বহুবার বলেছি যেহেতু সেই জন্য আর এগোচ্ছি না। এই যে লাইনটা, এটা অনুযায়ী এর এবার আমরা একটা লোকেশনটা দেখে নিই। লোকেশনটা এনসিআরটিতে লেখা নেই, তাও আমরা জাস্ট একটু লোকেশনটা দেখে জানি লোকেশন কোথায়। দেখতে পাচ্ছ এটা আমাদের পেটের একটা অংশ, দেখতে পাচ্ছ নিশ্চয়। এই যে যেটা আমি এখন কালার করছি সবুজ কালার, এটা হলো আমাদের লিভার। ঠিক আছে, লিখেও দিলাম লিভার। এবার এই যে হালকা তোমরা এই অংশটা দেখতে পাচ্ছ, যেটাকে এখন আমি করলাম কালার, এটা হলো আমাদের প্যানক্রিয়াস। এটাই হলো আমাদের প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসটা এই প্যানক্রিয়াসটা এরকম একটা দেখছো নালীর মতো অংশের মাঝখানে ঢুকে আছে, দেখতে পাচ্ছ? এই নালীর মতো অংশটাকে আমরা বলে থাকি ডিওডিনাম। কি বলে থাকি? ডিওডিনাম। ঠিক আছে, ডিওডিনাম। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে প্যানক্রিয়াস কোথায় অবস্থিত, তোমরা বলবে ডিওডিনাম, যে সি শেপের ডিওডিনাম হয়, তো ডিওডিনামের সঙ্গে অ্যাটাচড একটা অংশ, অ্যাটাচড থাকে প্যানক্রিয়াস। ওকে, জাস্ট এইটুকুটাই তোমরা বলবে, এর থেকে বেশি আর কিছু প্রয়োজন এনসিআরটিতে দেয়নি, জানারও প্রয়োজন নেই। তো প্রথম যে লাইনটা বললাম এনসিটি, দেখো ওই লাইনটার উপরে ফোকাস করেছে। ওই যে প্যানক্রিয়াস ইজ এ কম্পোজিট গ্ল্যান্ড। কারণ কি? কারণ হুইচ অ্যাক্ট অ্যাজ বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা কিন্তু এনসিআরটি লাইন আমি পড়িয়ে দিলাম। ঠিক আছে, এরপর বলছে যে প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন যে পার্টটা কাজ করে, সেই পার্টটার মেন নাম হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কি বলছে? দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড কনসিস্ট অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। জিনিসটা একটু ইলাবোরেট করে পরে বলছি। বলছে প্যানক্রিয়াসের এমন একটা পার্ট আছে যাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং সেটাই এন্ডোক্রাইন হিসেবে কাজ করে। ঠিক আছে, সেই জন্য এখানে শব্দটা লিখেছে, বলছে এন্ডোক্রাইন প্যানক্রিয়াস কনসিস্ট অফ। তার মানে কি? প্যানক্রিয়াসের যে পার্টটা এন্ডোক্রাইন হিসেবে কাজ করে তাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এবং ধরো কথার জন্য বলছি, এটা ধরো আমি প্যানক্রিয়াস অঙ্কন করলাম। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স খুব একটা ছোট্ট জায়গা নিয়ে অবস্থান করে, দেখতে পেয়েছো? এই যে আমি জিনিসটা এঁকেছি, এটা ধরো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্যানক্রিয়াসের মধ্যে। ওকে, এবার বলো তো এটা প্যানক্রিয়াসের কত পার্সেন্ট হবে? খুব কম, 1 to 2% মতো। ঠিক আছে, তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেটা এন্ডোক্রাইন হিসেবে কাজ করে প্যানক্রিয়াসে, এটা মাত্র প্যানক্রিয়াসের 1 থেকে 2%। ওকে, এটা প্যানক্রিয়াসের মাত্র 1 থেকে 2%। এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে মিলিয়ন অফ সেল দ্বারা গঠিত। ঠিক আছে, সেই জন্য এনসিআরটি পরের লাইনটা লিখেছে, দেয়ার আর অ্যাবাউট 1 to 2 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ইন এ নর্মাল হিউম্যান প্যানক্রিয়াস। অর্থাৎ একটা নর্মাল হিউম্যান প্যানক্রিয়াসের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্রচুর পরিমাণে অবস্থান করে। ঠিক আছে, রিপ্রেজেন্টিং অনলি 1 to 2% অফ দ্য প্যানক্রিয়াটিক টিস্যু। প্যানক্রিয়াটিক টিস্যুর 1 থেকে 2% হলো মাত্র আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এবার আমি তোমাদেরকে যে এই অংশটা দেখিয়েছি, তো প্রশ্ন হবে যে স্যার এটা তো একই জায়গাতে দেখিয়েছেন, তাহলে এখানে তো বলছে যে 1 থেকে 2 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থাকে। এই যেমন ছোট্ট জিনিস দেখেছি, ধরো আইলেটস অফ ল্যাঙ্গারেন্স এইভাবে ছোট ছোট অবস্থান করে। আমি জাস্ট এটা টোটাল একটা দেখিয়েছি যে চারপাশে অবস্থান করার ফলে কতটার মতো থাকবে, একদম ছোট্ট অ্যামাউন্টে থাকবে। বুঝতে পেরেছো? এইভাবে সেলের মধ্যে বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, যেখানে খুশি অবস্থান করতে পারে। তো এবার ওই রকমই একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো দেখো, এই যে প্যানক্রিয়াস, এটা হলো প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসেরই একটা জুম ভার্সন এখানে দেখানো হয়েছে। দেখো এই জুম ভার্সনের মধ্যে এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটো মিলিয়ে আছে। ঠিক আছে, এবার এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটো মিলিয়ে আছে, তার মধ্যেই এই যে জায়গাটা, এইটা ব্লু কালার দিয়ে যেটা করা হয়েছে, আমি যেটা এখন ইয়েলো কালার দিয়ে দেখো করছি, এই যে জায়গাটা, এটা হলো আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এবং আইলেটস অফ ল্যাঙ্গারেন্স এর মধ্যে মেনলি দুটো সেল আমরা দেখতে পাই, একটা হলো আলফা সেল আর একটা হলো বিটা সেল। এছাড়া তো স্যার অনেক কিছু নাম শুনেছি, যেমন ডেল্টা সেল, পিপি সেল, এইসব সেলের নাম শুনেছি। এনসিআরটি দুটো সেলকে মেনলি বলেছে, মেনলি শব্দের উচ্চারণ করেছে, এক হলো আলফা, 2 নাম্বার হলো বিটা সেল। তাহলে এনসিআরটি লাইনটা এখান থেকে পড়ে নাও, দেখো। বলছে দেয়ার আর two main types of cells in islets of Langerhans are called as alpha cells and beta cells. বোঝা গেছে? তাহলে আলফা সেল এবং বিটা সেল দুটো মেন সেল অবস্থান করে কোথায়? আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এবং আলফা সেল এবং বিটা সেল এই দুটোই হলো প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন অ্যাক্টিভিটি করার মেন সেল। ঠিক আছে, এবার তারপরে লাইনে বলছে আলফা সেল সিক্রেট গ্লুকাগন while বিটা সেল সিক্রেট ইনসুলিন। তাহলে আলফা সেল কি ক্ষরণ করছে? গ্লুকাগন। এবং বিটা সেল কি ক্ষরণ করছে? ইনসুলিন। এবার আমরা মেনলি কাজের মধ্যে ঢুকে যাব। দেখো এখানে আর একটা ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পেয়েছো?
দেখো এই যে মাঝখানের যে অংশটা, যেটা আমি ইয়েলো কালার দিয়ে এখন করছি, ডেন্স করছি, এটা হলো আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। ঠিক আছে, এর মধ্যে দেখো এই যে বিটা সেল, আলফা সেল, ঠিক আছে, এছাড়াও আছে ডেল্টা সেল এবং পিপি সেল, এগুলো হচ্ছে এক্সট্রা পয়েন্ট। ডেল্টা সেল এবং পিপি সেল যেটা বলছি এটা হলো এক্সট্রা পয়েন্ট, এটা তোমাদের জন্য খুব একটা জরুরি কিছু বিষয় নয়। এনসিআরটি আলফা বিটার উপর জোর দিয়েছে, আমরা আলফা বিটাতে যদি থাকি তাও চলবে আমাদের। ঠিক আছে, তাও আমরা যেহেতু একটু বেশি জানতে চাই আমরা জেনে নেবো, অসুবিধা নেই। দেখো আলফা সেল থেকে বিটা সেল থেকে কি কি খরিত হয় জানলাম। বিটা সেল থেকে মেনলি ইনসুলিন খরিত হয়, আলফা সেল থেকে মেনলি গ্লুকাগন খরিত হয়, ডেল্টা থেকে খরিত হয় সোমাটোস্ট্যাটিন। এবার বলো সোমাটোস্ট্যাটিন কোথায় শুনেছিলে নামটা, মনে আছে? হাইপোথ্যালামাস থেকে গ্রোথ ইনহিবিটরি হরমোন সোমাটোস্ট্যাটিন খরিত হতো। ঠিক আছে, এবার পিপি, পিপি নাম থেকেই পাচ্ছ প্যানক্রিয়াটিক পেপটাইডেজ বা পেপটাইড, কি পাচ্ছ বলো? প্যানক্রিয়াটিক পেপটাইড। এই হরমোনটা কি করে? এ ইনসুলিনের বিপরীতে কাজ করে, এ ইনহিবিট ইনসুলিন, ইনসুলিনকে কি করে? ইনহিবিট করে। ঠিক আছে, তাহলে এই চারটে সেল থেকে চারটে হরমোনের নাম নিশ্চয়ই তোমাদের ভুলবে না। বিটা সেল থেকে খরিত হয় ইনসুলিন, আলফা সেল থেকে খরিত হয় গ্লুকাগন, ডেল্টা থেকে খরিত হয় সোমাটোস্ট্যাটিন, এবং পিপি নামেই আছে প্যানক্রিয়াটিক পেপটাইডেজ বা প্যানক্রিয়াটিক পেপটাইড পলিপেপটাইড, এখান থেকে কি খরিত হয়? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ওকে, এবার দেখো এই চারটে সেল হয়ে গেছে, চারটে সেলের পর এবার আমরা পড়বো ইনসুলিন এবং গ্লুকাগনের কাজ। ইনসুলিন এবং গ্লুকাগনের কাজ বোঝা খুব সহজ। ঠিক আছে, যেটুকু এনসিটি দিয়েছে সেটা তো একদমই বোঝা সহজ। আমরা এইমাত্র পড়লাম আলফা সেল আর বিটা সেল। আলফা সেল থেকে আমরা দেখলাম কি খরিত হয়? গ্লুকাগন। আর বিটা সেল থেকে আমরা কি দেখলাম? ইনসুলিন। ঠিক আছে, দুজন দুজনের বিপরীতে কাজ করে অর্থাৎ ভার্সেস, দুজন দুজনের বিপরীতে কাজ করে অর্থাৎ কি করে? ভার্সেস, অর্থাৎ একে অপরের বিপরীতে একদম। ঠিক আছে, গ্লুকাগন নামেই লেখা আছে কি? গ্লুকাগন। আমরা মনে করব গ্লু, গ্লুকাগন, গ্লু মানে ও কি বাড়াবে? গ্লুকোজ। ও কি বাড়াবে সবসময়? গ্লুকাগনের কাজ কি হবে? নামেই গ্লু রেখেছে মানে ও গ্লুকোজকে বাড়াবে। এবার প্রশ্ন কোথায় বাড়াবে? না ব্লাডের মধ্যে বাড়াবে। কোথায় বাড়াবে? ব্লাডের মধ্যে। এবার তোমরা তাহলে বলো আমাকে যে ইনসুলিনের কাজ কি হবে? গ্লুকোজকে ব্লাডে বাড়ানো না কমানো? একদম, কারণ বিপরীতে কাজ করবে। তাহলে গ্লুকাগন, যদি মনে রাখো গ্লুকা, যার নামে আগে গ্লুকা আছে সে গ্লুকোজকে ব্লাডের মধ্যে বাড়াবে, আর যার মানের মধ্যে গ্লুকা নেই সে ব্লাডের মধ্যে গ্লুকোজকে কি করবে? কমাবে। এবার কোনো জিনিস যদি গ্লুকোজকে বাড়ায় তাহলে ও নিশ্চয়ই গ্লুকোজেনেসিস রিলেটেড যে সমস্ত প্রক্রিয়াগুলো সেগুলো নিশ্চয়ই করবে, না করবে না? করবে। তাহলে এর দুটো প্রক্রিয়া আমরা মেনলি দেখতে পাবো। ঠিক আছে, এক নাম্বার হলো গ্লুকোজেনেসিস, যে কোনো কার্বোহাইড্রেট জিনিস থেকেও যদি তৈরি করে তখন তাকে বলবো আমরা গ্লুকোজেনেসিস। আর একটা কি হতে পারে? গ্লুকোনিওজেনেসিস। কি হতে পারে বলো? গ্লুকোনিওজেনেসিস। অপরপক্ষে ইনসুলিন গ্লুকোজকে কি করে? কমায়। তাহলে এ কোন পদ্ধতিতে কাজ করতে পারে? গ্লুকোজকে অন্য কিছুতে কনভার্ট করবে। অন্য কিছুতে কনভার্ট মানে কি? গ্লাইকোজেনে কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে এ কি করবে? গ্লাইকোজেনেসিস। কি করবে বলো? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস মানে কি? জেনেসিস মানে হলো তৈরি করা, গ্লাইকো, ঠিক আছে, গ্লাইকো মানে কি? গ্লাইকোজেন তৈরি করবে। কি তৈরি করে বলো? গ্লাইকোজেন তৈরি করবে। তাহলে গ্লাইকোজেনটা তৈরি কোথা থেকে হচ্ছে? হ্যাঁ, কি? গ্লাইকোজেনোলাইসিস? না না, দুটো একই কথাই হয়েছে। এটা শুধু গ্লুকোজেনেসিস লেখা আছে, এটা নিও গ্লুকোজেনেসিস লেখা আছে। গ্লুকোজেনেসিস, এটা ইউ আছে, এখানে ওয়াই আছে। এটা গ্লুকো, ওটা গ্লাইকো। বোঝা গেছে? গ্লুকো মানে হলো গ্লুকোজ, গ্লুকো মানে হলো গ্লুকোজ, আর এটা গ্লাইকো মানে হলো গ্লাইকোজেন। বোঝা গেছে না যায়নি? দুটো শব্দের মাঝে বোঝা যাচ্ছে না? গ্লুকো মানে হলো গ্লুকোজ, ওখানে লেখা আছে গ্লাইকো, এটা ওয়াই, এটা ওয়াই, দিস ইজ ওয়াই, দিস ইজ ওয়াই। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার তোমাদেরকে আমি একটা ছবি এঁকে দেখাই। ঠিক আছে, ধরো এটা হলো এটা হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল লাল রঙের হয়, এর মধ্যে ধরো ব্লাড যাচ্ছে। ওকে, এর মধ্যে ধরো ব্লাড যাচ্ছে। এবার এর পাশে আমি দুটো টিস্যু আঁকছি, এরকম ধরো দুটো টিস্যু আঁকলাম। এবার আমাকে বলো তো, আমি এরকম ভাবে ছবিটা আঁকছি, এই ছবিগুলো তোমাদের কিন্তু অলরেডি চ্যাপ্টার শেষ মানে এইগুলো জেনে যাওয়া উচিত যে আমি কোনটা জিনিসটা কি বোঝাতে চাইছি।
অলরেডি পিটিএ যখন পড়েছিলাম, থাইরোক্যালসিটনি পড়েছিলাম, তখন কিন্তু এটা বুঝিয়েছিলাম। আমাকে বলো এ আর বি, যদি এই সবুজ জিনিসটা গ্লুকোজের ডাইরেকশনকে বোঝায়, তাহলে এ কোন হরমোন আর বি কোন হরমোন, কে বলতে পারবে? এ কোন হরমোন এবং বি কোন হরমোন? সবুজ ডাইরেকশনটা যদি গ্লুকোজের ডাইরেকশনকে বোঝায়, ব্লাড থেকে একজন সেলের মধ্যে যাচ্ছে আর একজন সেল থেকে ব্লাডের মধ্যে যাচ্ছে, এটা হলো সেল, এটা হলো সেল। একজন এ হচ্ছে কি ইনসুলিন, আর বি হলো গ্লুকাগন। এবার আমাকে বলো কারো কিছু সমস্যা আছে? এটা বুঝতে কেন পারলে না? নিশ্চয়ই সমস্যা আছে, তো ভালো করে বোঝান। তো ভালো করে বলছি, দেখো আমাদের এই একটু আগে আমরা পড়লাম যে গ্লুকাগন এবং ইনসুলিন হরমোনের কি কাজ। ঠিক আছে, এই যে লেখা আছে গ্লুকাগন আর এখানে লেখা আছে ইনসুলিন। আর পড়লাম গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লুকোজ বাড়ানো। প্রশ্ন, স্যার কোথায় বাড়ানো? এই যে ব্লাডে বাড়ানো। আর ইনসুলিনের কাজ হলো গ্লুকোজ কমানো। ঠিক বিপরীতে যদি এটা নিয়ে আমরা কথা বলি, তাহলে আমরা যদি সেলের পার্সপেক্টিভে ভাবি যে সেলের মধ্যে কি, ব্লাড এবং সেল দুটো তো আলাদা জিনিস। ব্লাডের মধ্যে দিয়ে রক্ত যাবে আর সেল তার পাশাপাশি। ব্লাডের মধ্যে নিউট্রিশন যাবে, খাবার যাবে, অক্সিজেন যাবে, সেটা সেল নেবে। তার মানে সেল ব্লাডের কিন্তু বাইরে অবস্থান করছে, ব্লাডের বাইরে মানে ব্লাড ভেসেলের বাইরে অবস্থান করছে। ওকে, তো ঠিক তার বিপরীতে কাজ করবে নিশ্চয়ই। ব্লাডে যদি গ্লুকোজের পরিমাণ বেশি হয়, সেলে বেশি হবে না কম হবে? সেলে কম হবে। আর যদি ব্লাডে গ্লুকোজের পরিমাণ কম হয়, তাহলে সেলের মধ্যে কি হবে? বেশি হবে। বোঝা গেছে? তাহলে তোমরা বলো ইনসুলিন সেলের মধ্যে বেশি পাবো না কম পাবো? সেলের মধ্যে গ্লুকোজ বেশি পাবো না কম পাবো? অফকোর্স বেশি পাবো, কারণ সেলের মধ্যেই তো গ্লুকোজটাকে কি করে স্টোর করে। এবার এই গ্লুকাগনও সেলের মধ্যে কি করবে তাহলে? নিশ্চয়ই এও নিশ্চয়ই সেলের উপর এফেক্ট রাখবে। এবার এর সেলের এফেক্ট কি করবে? গ্লুকোজ সেলের মধ্যে কমাবে না বাড়াবে? এর এফেক্ট কি করবে? নিশ্চয়ই কমাবে গ্লুকোজ। ওকে, সেলের মধ্যে গ্লুকাগন কি করে কমাবে? কমিয়ে কোথায় পাঠিয়ে দেবে? ব্লাডে পাঠাবে। ওটাই তো এখানে দেখলাম। আরে কি করবে? ব্লাডে কমাবে, কমিয়ে কোথায় পাঠিয়ে দেবে? সেলে পাঠিয়ে দেবে। ওকে, এবার প্রশ্ন যে স্যার কোন ধরনের সেলের উপর বেশি কাজ করে? এনসিআরটিও লিখেছে দুটো সেলের কথা। ঠিক আছে, দুটো সেলের কথা লিখেছে। গ্লুকাগন মেনলি হেপাটোসাইটের উপর কাজ করে। কার উপর কাজ করে? হেপাটোসাইট। আর ইনসুলিন দুটো সেলের উপর কাজ করে, একটা হলো হেপাটোসাইট আর একটা হলো অ্যাডিপোসাইট। এর প্রশ্ন, স্যার দুটোরই তো মানে জানি না, হেপাটোসাইট কি আর এডিপোসাইট কি? দুটোরই মানে জানি না, দুটোরই মানে বলুন। দেখো, তোমরা শুনেছো হেপাটাইটিস? শুনেছো হেপাটাইটিস রোগের নাম? শুনেছো? না শোনারই কথা, তাও যদি কেউ শুনে থাকো। কি কি মানে? হেপাটো মেগালি মানে কি বলো? হেপাটো মানে কি তাহলে? হেপাটো মানে হলো লিভার। হেপাটো মানে কি? লিভার। হেপাটো মানে কি বললাম? হেপাটো মানে হলো লিভার। এবার আমাকে বলো তো সাইট মানে কি জানো তোমরা? সাইট মানে, সাইট মানে হলো কোষ বা সেল। অলরেডি আমি তোমাদেরকে বলেছিলাম। তাহলে হেপাটোসাইট মানে কি হবে? লিভারের সেল। হেপাটোসাইট মানে কি? লিভারের সেল। ওকে, তাহলে একই ভাবে গ্লুকাগন ইনসুলিন দুজনেই লিভারের সেলেতে কাজ করে, কিন্তু ইনসুলিন এক্সট্রা আরেকজনের উপর কাজ করে, তার নাম হলো অ্যাডিপোসাইট। তার নাম কি? অ্যাডিপোসাইট। তোমরা কোনোদিন নাম শুনেছো অ্যাডিপোজ টিস্যু? অর্থাৎ আমাদের চামড়ার নিচে যে নরম টিস্যু আছে, এগুলোকে জেনারেলি আমরা বলে থাকি অ্যাডিপোজ টিস্যু, নরম টিস্যু। ঠিক আছে, এই অ্যাডিপোজ টিস্যুতে কে কাজ করে? ইনসুলিন। এবার আমাকে বলো ইনসুলিনের কাজ কি হবে? হেপাটোসাইট এবং অ্যাডিপোসাইটের মধ্যে গ্লুকোজ বাড়ানো না কমানো? এই দুটোর মধ্যে এই কাজটা করবে, গ্লুকোজ বাড়াবে। আর ঠিক গ্লুকাগন অপোজিটে কি করবে? এই হেপাটোসাইটের মধ্যে গ্লুকোজ কমাবে। কি করবে বলো? গ্লুকোজ কমাবে। এই জিনিসটা কারো কিছু বুঝতে অসুবিধা আছে কি? দেখে নাও, জাস্ট এটুকুই জিনিস, আর কিছু না। এটাই এনসিআরটি তে লেখা আছে, একটু পরে পড়াবো। বাস, শেষ হয়ে গেল প্যানক্রিয়াস, আর কিছু নেই প্যানক্রিয়াসে। দেখে নাও, কিচ্ছু নেই, জাস্ট এটাই। যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই এনসিআরটির একটা প্যারা পুরো। হ্যাঁ বলো, বলো। গ্লাইসেমিক, তাকে আমরা কি বলবো? হাইপার গ্লাইসেমিক। ওকে, ব্লাডের মধ্যে যে হরমোন বাড়ায় গ্লুকোজের লেভেল, তাকে বলা হয় হাইপারগ্লাইসেমিক। অলরেডি আমরা বহু হরমোনের নাম পড়ে এসেছি অলরেডি। হাইপারগ্লাইসেমিক পড়েছি না পড়িনি? পড়েছি। এখন একমাত্র হরমোনের নাম পড়বো যে কি কাজ করে, হাইপোগ্লাইসেমিক। একমাত্র গোটা সিলেবাসে একমাত্র হরমোন, যার নাম হলো হাইপোগ্লাইসেমিক। তা তোমাদেরকে যদি কোশ্চেন করে যে একমাত্র হাইপোগ্লাইসেমিক হরমোনের নাম কি, অ্যান্সার কি হবে? ইনসুলিন। মনে থাকবে, মনে থাকবে, একমাত্র হাইপোগ্লাইসেমিক হরমোনের নাম কি? ইনসুলিন। আর এই ইনসুলিন যদি কমে যায়,
তোমার শরীরের মধ্যে, তাহলে তোমার শরীরের মধ্যে যদি ইনসুলিন কমে যায় তাহলে তোমার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বেড়ে যাবে না কমে যাবে? সেই জন্য এই হাইপোগ্লাইসেমিক হরমোন যদি কমে যায় তাহলে আমরা কি দেখতে পাবো? একটা রোগ, তার নাম হলো ডায়াবেটিস মেলাইটাস। কি নাম? যাকে বাংলায় বলা হয় মধুমেহ। কি বলা হয় বাংলায়? কি বলা হয় বলো? মধুমেহ। ওকে, এতটা পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? এবার আমরা এনসিইআরটি পড়ছি। দেখো এনসিইআরটি তে কিচ্ছু নেই, যেটা পড়ে এসেছি জাস্ট তোমরা নিজেরাও যদি পড়ো এটুকু অ্যান্সার বলতে পারবে। দেখো কি লেখা আছে, বলছে গ্লুকাগনে যে পেপটাইড হরমোন, এ তো আমাদের জানা জিনিস, আমরা তো প্রথমেই হরমোনের ভাগ পড়ে নিয়েছিলাম, তাহলে গ্লুকাগন তো পেপটাইড হবে। বলছে গ্লুকাগন ইজ এ পেপটাইড হরমোন, প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেনটেনিং নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল। আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল কন্ট্রোলে ওর একটা কাজ আছে। বলছে গ্লুকাগন মেনলি অ্যাক্ট অন দ্য লিভার সেল, ব্যাকেটে লেখা আছে হেপাটোসাইট, তাহলে লিভার সেলকে কি বলা হয় বলো? হেপাটোসাইট। ও কি করে ওখানে গিয়ে? গ্লাইকোজেনোলাইসিস। কি করে? গ্লাইকোজেনোলাইসিস রেজাল্টিং ইন ইনক্রিজড ব্লাড সুগার লেভেল, যাকে বলা হয় হাইপারগ্লাইসেমিক। তাহলে বলো গ্লুকাগন হাইপারগ্লাইসেমিক হলো না হলো না? হলো। এখানে লেখা আছে গ্লাইকোজেনো, কি লেখা আছে? গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে কি জানি আমরা বলো? লাইসিস মানে কি? ভেঙে দে। এটার কি সমস্যা আমি বুঝতে পারি না তো। ভেঙে দেও। এবার বলো গ্লাইকোজেন ভাঙবে না গ্লুকোজ ভাঙবে? অফকোর্স গ্লাইকোজেন ভাঙবে। কি ভাঙবে? ঠিক আছে। এবার গ্লাইকোজেন ভাঙলে কি পাই বলো আমরা? গ্লাইকোজেন যদি ভাঙি গ্লুকোজ পাই। গ্লাইকোজেন ভাঙলে আমরা কি পাই? গ্লুকোজ। তাহলে এই শব্দটার মানে বুঝতে কারো কোনো সমস্যা আছে? আশা করিনি। ওকে, তারপর কি বলছে? বলছে ইন অ্যাডিশন দিস হরমোন স্টিমুলেট দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস। এটা ছিল গ্লাইকোজেনোলাইসিস, এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকো মানে কি এবার বলো অঙ্কুশ? গ্লুকো মানে কি? গ্লুকোজ। নিও মানে কি? নতুন জিনিস। জেনেসিস মানে কি? তৈরি করা। এতক্ষণ আমরা দেখলাম যে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করছিল হেপাটোসাইটের মধ্যে, কিন্তু তার বাইরেও তো গ্লুকোজ তৈরি করে। কোথা থেকে তৈরি করে? নিও অর্থাৎ প্রোটিন এবং লিপিড থেকে। কোথা থেকে তৈরি করবে বলো? প্রোটিন এবং লিপিড থেকে। বোঝা গেছে? হুইচ অলসো কন্ট্রিবিউট টু হাইপারগ্লাইসেমিয়া। এই গ্লাইকোনিওজেনেসিস এটা করলেও কি হবে? ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল কিন্তু বাড়বে। তারপরে কি লিখেছে? লিখেছে গ্লুকাগন রিডিউস দ্য সেলুলার আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন। তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম, আমি এরকম করে যখন ব্লাড ভেসেল ডেকেছিলাম মনে পড়ছে, আমি বলেছিলাম যে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বাড়াবে, তাহলে নর্মাল জিনিস সেলের মধ্যে নিশ্চয়ই গ্লুকোজটাকে ঢুকতে দেবে কি? বলো। এইটা একটা আমি দিক আঁকলাম, আর একটা দিক আঁকলাম এইটা। এবার আমি প্রথমটার নাম দিলাম এ, তারপরটার নাম দিলাম বি। গ্লুকাগনের কোনটা কাজ? কোনটা কাজ? এ। তাহলে বি কাজটা কিন্তু গ্লুকাগন বাধা দেবে, ও ইভেন নিজে করবেও না এবং করতেও দেবে না। ঠিক আছে। সেলুলার আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন। ইউটিলাইজেশন মানে হলো ব্যবহার, আপটেক মানে এই যে ব্লাড থেকে গ্লুকোজটা সেলের ভিতরে ঢুকলে এটাকে বলা হচ্ছে আপটেক, অর্থাৎ ভিতরে ঢুকে নেওয়া। ইউটিলাইজেশন মানে হলো ব্যবহার। ইউটিলাইজেশন মানে কি বলো? দূর দূর দূর, এটা তো একদম পেনটা চলছে না। বলছে না গ্লুকাগন কি করছে? সেলুলার আপটেক এবং ইউটিলাইজেশন কমিয়ে দিচ্ছে। এবার যদি গ্লুকোজের সেলের মধ্যে পরিমাণটা কমিয়ে দেয় তাহলে কার মধ্যে পারবে? ব্লাডের মধ্যে পারবে। সেই জন্য একে কি বলা হয় থাকে? হাইপার গ্লাইসেমিক। এই কিছুক্ষণ আগে শব্দটা ভেঙে বললাম, আবার একবার বলেছি। হাইপার মানে হলো নর্মালের থেকে বেশি, গ্লাইসেমিক মানে হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ। ইমিক মানে হলো ব্লাড, তাহলে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেওয়াকে কি বলা হয়? হাইপার গ্লাইসেমিক। যে হরমোন এই কাজটা করে তাকে বলা হবে হাইপার গ্লাইসেমিক হরমোন। ওকে, এবার এসছি ইনসুলিনের কাজ। তোমরা বলো গ্লুকাগনের কাজ বুঝতে কিছু সমস্যা আছে? এটা পুরো এনসিইআরটি তোলা আছে, এনসিইআরটি আর পড়াবো না। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। ওকে, এবার করছি ইনসুলিন। দেখো ইনসুলিনটা তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে। ইনসুলিন ইজ অলসো এ পেপটাইড হরমোন। আমরা অলরেডি জানি কোনগুলো পেপটাইড হরমোন, কোনগুলো স্টেরয়েড হরমোন, কোনগুলো অ্যামিনো অ্যাসিড ধর্মী হরমোন, আমাদের সব জানা আছে। আমরা জানি ইনসুলিন হচ্ছে একটা পেপটাইড হরমোন হুইচ প্লেস এ মেজর রোল ইন রেগুলেশন অফ ব্লাড হোমিওস্ট্যাসিস। এবার এই যে শব্দটা লেখা আছে হোমিওস্ট্যাসিস, এটার মানে জানো? এটা বাংলা মানে হচ্ছে সাম্যাবস্থা। বাংলায় কি বলা হয় বলো হোমিওস্ট্যাসিসকে? সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে হচ্ছে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করা। এখানে দেখো গ্লাইকোজেনের জন্য যে শব্দটা লিখেছিল, এটা কিন্তু লিখেছিল যে কি না, মেনটেনিং নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল। এই যে নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল লিখেছে,
এটা কিন্তু উইথাউট ইনসুলিন কোনোদিন সম্ভব নয়। ঠিক আছে, নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করা ইনসুলিন ছাড়া নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করা সম্ভব নয়। ঠিক আছে, তো সেই কারণেই ইনসুলিনের কাজ কিন্তু খুব জরুরি আমাদের শরীরের মধ্যে। ইনসুলিন যদি কমে যায় আমাদের ব্লাডের মধ্যে কিন্তু নর্মাল গ্লুকোজ লেভেল কন্টেন্ট থাকবে না। তাহলে ইনসুলিনের কাজ কি? হোমিওস্ট্যাসিস। আমার শরীরে যখন ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি দরকার তখন বেশি দেবে, যখন কম প্রয়োজন তখন কম দেবে। আমাদের শরীরের মধ্যে ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেল কখন বেশি প্রয়োজন বলো? আমরা যখন কষ্টকর কাজ করবো, আমাদের প্রত্যেক সেলে সেলে গ্লুকোজকে বেশি ঢোকাতে হবে অন্যান্য সেলে। ধরো আমাদের কথার জন্য বলছি, আমাদের ঘরের মধ্যে একটা আলমারির মধ্যে টাকা জমানো আছে, ঘরের কোনো অনুষ্ঠান হবে, তাহলে টাকা তো ওই আলমারি থেকেই বের করতে হবে। একই রকম আমাদের বডির মধ্যে কিন্তু বেশ কিছু সেল আছে যেখানে গ্লুকোজকে এক্সট্রা হিসেবে আমরা জমিয়ে রাখি। ঠিক আছে, কি হিসাবে? গ্লাইকোজেন। যখন এবার আমাদের শরীরের মধ্যে প্রয়োজন পড়বে, ধর বেশি দৌড়াদৌড়ি করছি, ধরো এখন আমি রোজা রেখেছি, তো এখন আমার সেলের তো গ্লুকোজের বেশি প্রয়োজন, তখন কি হবে? ওই অ্যাডিপোসাইট বা হেপাটোসাইট, ওই লিভার সেল থেকে কি হবে? গ্লুকোজ গুলো বেরিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, বেরিয়ে আসবে কখন? যখন আমার শরীরে বেশি প্রয়োজন। এবার আমার শরীরে যদি বেশি প্রয়োজন, কে জানান দেবে ওটা? এটা ইনসুলিন বলবে যে এখন শরীরে বেশি প্রয়োজন, এখন তুমি বেরিয়ে আসো। তা না হলে ওকে সেলের মধ্যে কিন্তু ভরে রাখবে ইনসুলিন। তাহলে এই যে কখন ব্লাডের মধ্যে বেশি পরিমাণ প্রয়োজন, কখন কম প্রয়োজন, যে আর কি রেগুলেট করবে তার নাম হচ্ছে ইনসুলিন। গ্লাইকোজেন বা অন্যান্য যে হরমোন গুলো আছে, সরি গ্লুকাগন বা অন্যান্য যে হাইপারগ্লাইসেমিক হরমোন আছে, তারা শুধু গ্লুকোজকে ব্লাডের মধ্যে বাড়িয়ে যাবে। ওরা কিছু জানে না যে কতটা প্রয়োজন কতটা প্রয়োজন নেই, জানে কিন্তু আসলে ইনসুলিন। সেই জন্য তার জন্য শব্দটা লেখা হয়েছে যে মেজর রোল, কি লেখা আছে? মেজর রোল ইন রেগুলেশন অফ গ্লুকোজ হোমিওস্ট্যাসিস। অর্থাৎ কোথায় গ্লুকোজ কতটা প্রয়োজন, কোনটা আমাদের জন্য ক্ষতিকারক না, সেটা কিন্তু ইনসুলিন রেগুলেট করে। সেই জন্য তোমরা শুনেওছো বহু লোকের যদি ইনসুলিনের অভাব হয়, ডায়াবেটিস মেলাইটাস যদি হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি নিতে হয় বাইরে থেকে? ইনসুলিন। ঠিক আছে, এবার কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বললাম যে আমাদের গ্লুকাগন দুটো একটা সেলের উপর কাজ করে, হেপাটোসাইট মেনলি, কিন্তু ইনসুলিন দুটো সেলের উপর মেনলি কাজ করে। একটা হলো হেপাটোসাইট আর একটা হলো অ্যাডিপোজ টিস্যু। ঠিক আছে, অ্যাডিপোসাইট মানে কি? টিস্যু। অ্যাডিপোজ যে টিস্যু আছে তার যে সেল তাকে বলা হয় অ্যাডিপোসাইট। ঠিক আছে, এর কি কাজ হবে? গ্লুকাগনের জাস্ট বিপরীত। গ্লুকাগনের কাজ ছিল সেলুলার আপটেক বন্ধ করা, এর কাজ হবে এনহেন্স গ্লুকোজ সেলুলার আপটেক। এনহেন্স মানে কি বলো? এনহেন্স জানো কি? এনহেন্স মানে বৃদ্ধি করা বা বাড়ানো। আমি এরকম একটা চিহ্ন দিয়ে রাখলাম। ঠিক আছে, এনহেন্স মানে কি? বৃদ্ধি করা বা বাড়ানো। ওকে, এবার বলো, যদি ইনসুলিন যদি সেলের মধ্যে বেশি করে ব্লাডের থেকে গ্লুকোজ ঢুকিয়ে দেয়, তাহলে ও হাইপোগ্লাইসেমিক না হাইপারগ্লাইসেমিক? অফকোর্স হাইপোগ্লাইসেমিক। সেই জন্য এখানে শব্দটা কি লিখেছে দেখো, বলছে অ্যাজ এ রেজাল্ট র্যাপিড মুভমেন্ট। কি লিখেছে দেখো, বলছে অ্যাজ এ রেজাল্ট র্যাপিড মুভমেন্ট অফ গ্লুকোজ ফ্রম ব্লাড টু হেপাটোসাইট। তাহলে কি হবে? বারবার ব্লাড থেকে হেপাটোসাইটের মধ্যে কিন্তু গ্লুকোজ ঢুকে যেতে থাকবে, অ্যান্ড হেপাটোসাইট অ্যান্ড অ্যাডিপোসাইট রেজাল্টিং ইন ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। সেই জন্য একে কি বলা হয়? হাইপোগ্লাইসেমিক হরমোন। কি বলা হয় বলো? সেই জন্য একে কি বলা হয়? হাইপোগ্লাইসেমিক হরমোন। কাকে হাইপোগ্লাইসেমিক হরমোন বলা হয়? ইনসুলিন। তোমরা গোটা সিলেবাসে কিন্তু একমাত্র হরমোন পড়লে যাকে হাইপোগ্লাইসেমিক বলা হয়। বাকি থাইরয়েড হরমোন হোক বা যা যা হরমোন আমরা পড়েছি হাইপারগ্লাইসেমিক, ওগুলো সব কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। একমাত্র ব্লাড গ্লুকোজ লেভেল কমায় কে? ইনসুলিন। মনে রাখবে, এটা যেন একদমই ভুল কোনোভাবেই না হয়। ওকে, তারপর হচ্ছে ইনসুলিন অলসো স্টিমুলেট কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লাইকোজেন। এর কাজই হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করা। সেই জন্য এর কাজ কি? গ্লাইকোজেনেসিস। এটা অলরেডি লিখেছিলাম। কোথায় করবে গ্লাইকোজেন? ইন দ্য টার্গেট সেল। টার্গেট সেল মানে ওই দুটোই আছে, একটা হলো হেপাটোসাইট এইচ লিখলাম, আর একটা হচ্ছে অ্যাডিপোসাইট এ লিখলাম। ঠিক আছে, দুটো জায়গাতেই মেনলি ওর কাজ। বলছে দ্য গ্লুকোজ হোমিওস্টেসিস ইন ব্লাড ইজ থুস মেনটেন জয়েন্টলি বাই টু হরমোন ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। মেনলি হোমিওস্ট্যাসিসটা কাজ ইনসুলিনেরই, তার সঙ্গে গ্লুকান যেহেতু ব্লাডের মধ্যে বাড়াচ্ছে, সেই জন্য এনসিআরটিটা এখানে একটা জাস্ট মানে একটা ক্রেডিট টাইপ দিয়ে এই শব্দটা লিখেছে, কিন্তু মেন হোমিওস্ট্যাসিসের কাজ কার? ইনসুলিন। এটা যেন সবসময় মাথায় থাকে। ঠিক আছে, এখানে লিখে আছে যে দুজন জয়েন্টলি হোমিওস্ট্যাসিস করে। ঠিক আছে, এই জন্যই, কারণ গ্লুকাগজের মেন কাজ গ্লুকোজ বাড়ানো ব্লাডের মধ্যে, ইনসুলিনের মেন কাজ ব্লাড থেকে গ্লুকোজ কমানো। সেই হিসাবে জাস্ট একটা সম্মানদায়ক শব্দ হিসাবে এটা লিখেছে, কিন্তু সেরকম ভাবে যদি হোমিওস্ট্যাসিসের মেন কাজ ধরা হয়, মেন কাজ কার হবে? ইনসুলিন। ঠিক আছে, এবার কি বলছে দেখো, বলছে প্রলংড হাইপারগ্লাইসেমিয়া। প্রলংড হাইপারগ্লাইসেমিয়া মানে প্রলং মানে অনেক দিন ধরে, হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়া, লিডস টু কমপ্লেক্স ডিসঅর্ডার কল অ্যাজ ডায়াবেটিস মেলাইটাস। নামটা জানো না? জানো না ডায়াবেটিস মেলাইটাস? অলরেডি জানো। তাহলে বহুদিন ধরে যদি ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বেড়ে যায় বা বেড়ে থাকে, তখন তাকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ লস অফ গ্লুকোজ
through urine and formation of harmful components known as ketone body. এবার ব্লাডের মধ্যে যদি গ্লুকোজ বেরিয়ে যায়, ওই গ্লুকোজটা আমরা দেখতে পাই ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। কার মাধ্যমে বেরিয়ে যায়? ইউরিন। সেই জন্য এখানে শব্দটা কি লিখেছে, বলছে লস অফ গ্লুকোজ থ্রু ইউরিন। ইউরিনের মাধ্যমে কি হয়? গ্লুকোজ বেড়ে যায়। এবার তোমরা জানো ইউরিনের মধ্যে গ্লুকোজ যদি বেরিয়ে যায় বা বেরোতে থাকে তাহলে সেই জিনিসটাকে কি বলে? বলতে পারবে? জেনারেলি যদি ব্লাড দিয়ে গ্লুকোজ যদি বেরিয়ে যায় তাহলে আমরা তার জন্য ইউজ করি গ্লুকোসুরিয়া, ঠিক আছে? গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, আর সোরিয়া মানে ইউরিয়াকে বোঝাচ্ছে, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে লিখে রাখি গ্লুকোসোরিয়া, ঠিক আছে? সেই সঙ্গে আর কি কি তৈরি হয় না, কিটোন বডিও তৈরি হয়, ঠিক আছে? এই কিটোন যদি ইউরিনের সঙ্গে বেরোয় তখন আমরা তাকে বলে থাকি কিটোন ইউরিয়া। তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন করে যে গ্লুকোসোরিয়া এবং কিটোন ইউরিয়া কোন রোগের ক্ষেত্রে দেখতে পাই, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? ডায়াবেটিস মেলাইটাস। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে একটা পেশেন্টের গ্লুকোসোরিয়া এবং কিটোন ইউরিয়া দেখা যাচ্ছে, তাহলে সেই পেশেন্টের কোন হরমোনের অভাব আছে, অ্যান্সার কি হবে? ইনসুলিন। অ্যান্সার পারবে না? পারবে না যখন পরীক্ষায় আসবে? হ্যাঁ, অবশ্যই পারবো। এবার বললাম যে ডায়াবেটিস হলে তাহলে পেশেন্টকে কি দিতে হবে? ইনসুলিন। সেটা এখানে নিচের লাইনে লেখা আছে, বলছে ডায়াবেটিস পেশেন্ট সাকসেসফুলি ট্রিটেড উইথ ইনসুলিন থেরাপি। ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোল করার জন্য আমাকে কি করতে হবে? ইনসুলিন দিয়ে যেতে হবে তাকে, যাতে ইনসুলিনটা নর্মাল হয়। এবার এইটা হচ্ছে আমাদের এনসিআরটি। এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? একদম সহজ জিনিস। কারো কোনো কিছু অসুবিধা আছে? দেখে নাও একবার, পুরো স্ক্রিন আমি নিয়ে চলে এলাম। কোনো জায়গাটায় কারো কিছু বুঝতে অসুবিধা আছে? এটা প্যানক্রিয়াস কমপ্লিট হয়ে গেল আমাদের, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্যানক্রিয়াস এনসিআরটি। এনসিআরটি চলে আসলাম, প্যানক্রিয়াস। হ্যাঁ বলো। এটা হুম কি হয়? সেমিনিফেরাস টিবিউলের মধ্যে তৈরি হয়, এই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে তৈরি হয় স্পার্ম, এবং স্পার্মের রুটও হচ্ছে এটা, স্পার্মের রুট হচ্ছে এটা। এবার তাহলে স্পার্মকে যদি এখান থেকে বেরিয়ে যদি এই দিকে যেতে হয়, তাহলে এই যে পাথওয়েটা বাকিটা যেটা এঁকেছি, এই পাথওয়েটা ডেভেলপমেন্ট দরকার না দরকার নেই? অবশ্যই দরকার। তো এই পাথওয়েটা মেনলি কি কি, মানে দুটো জিনিস কি কি দ্বারা গঠিত? এই যে সবুজ কালারের যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে যেটাকে আমি ইয়েলো কালার দিয়ে এখন আঁকছি, এই জিনিসটাকে বলা হয় এপিডিডাইমিস। কি বলা হয়? এপিডিডাইমিস। এরপর এই যে ব্লু কালারে যেটা আঁকা আছে, যেটাকে এখন আমি মার্কিং করছি, এটাকে বলা হয় ভাস ডিফারেন্স। তাহলে মেন কাজ টেস্টোস্টেরনের কি? এই পুরো টেস্টিসটা ডেভেলপমেন্ট করা। টেস্টিসের ডেভেলপমেন্ট বলতে গিয়ে এনসিআরটি বলেছে যে ভাস ডিফারেন্স এবং এপিডিডাইমিস এই দুটোর ডেভেলপমেন্ট প্রয়োজন। ওকে। এই টেস্টোস্টেরন কি? টেস্টোস্টেরন হলো একটা মেল স্টেরয়েডাল সেক্স হরমোন, ঠিক আছে? সেক্স হরমোন, সেক্স হরমোন মানে স্টেরয়েডাল হরমোন। ওকে। তাহলে এই টেস্টোস্টেরনের কাজ কি? এই টেস্টিসের সম্পূর্ণ ডেভেলপমেন্ট করা। সেই সঙ্গে একটা মেল বা একটা পুরুষের যা যা বৈশিষ্ট্য হওয়া দরকার, ওই বৈশিষ্ট্যগুলো ডেভেলপ করা হচ্ছে একটা টেস্টিসের কাজ। ওকে। সেগুলোই আমি দেখো এখানে তোমাদের জন্য লিখে রেখেছি। এবার লিখা আছে কি? অ্যান্ড্রোজেন রেগুলেট দ্য ডেভেলপমেন্ট ম্যাচুরেশন ফাংশন অফ দ্য মেল অ্যাসেসরি সেক্স অর্গান। তাহলে মেল অ্যাসেসরি সেক্স অর্গান মানে কি? আমাদের মেন সেক্স অর্গান হচ্ছে টেস্টিস, তার সঙ্গে অ্যাসেসরি কিছু জিনিস আছে। টেস্টিসের মধ্যে স্পাম তো তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু স্পামটা বেরিয়ে আসতে তো হবে। তো তার জন্য যে সমস্ত জিনিসগুলো কাজ করে তাদেরকে আমরা বলে থাকি অ্যাসেসরি সেক্স অর্গান। অ্যাসেসরি মানে কি? এক্সট্রা জিনিসপত্র, ঠিক আছে, এক্সট্রা কিন্তু প্রয়োজনীয়, তাদেরকে বলা হয়ে থাকে অ্যাসেসরি সেক্স অর্গান। তো কি কি নাম দেখতে পেলাম? এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসাইকেল, পোস্টার গ্ল্যান্ড, ইউরেথ্রা। এই সেমিনাল ভেসাইকেল বা পোস্টার গ্ল্যান্ড আর কিছুই না। যখন স্পামটা এরকম ভাবে বেরিয়ে আসে তখন এখানে এটা হলো ভাস ডিফারেন্স। সেই সঙ্গে এই দেখো আমি বললাম যে এখানে একটা জিনিস থাকে যার মধ্যে এসে স্পাম জমা থাকে, তার নাম হলো সেমিনাল ভেসাইকেল। তার নাম কি? সেমিনাল ভেসাইকেল। তার পাশে এখানে একটা এই যে গ্রন্থি আছে যেটাকে আমি হলদে দিয়ে আঁকলাম, এটা হলো প্রোস্টেট গ্রন্থি, ঠিক আছে? তার মানে এই সব জিনিসেরই কিন্তু গ্রোথ করে আলটিমেটলি, ঠিক আছে? এছাড়া বাকি পেনিস তো আছেই, ঠিক আছে? তারপরে যেই নালীটা দিয়ে জেনারেলি স্পাম বা আমাদের মূত্র বেরিয়ে আসে তাকে বলে থাকে ইউরেথ্রা। তাকে কি বলা হয়? ইউরেথ্রা। তাহলে এই নালীটারও নিশ্চয় ডেভেলপমেন্ট করা কার কাজ হবে? এই অ্যান্ড্রোজেন বা মেল সেক্স যে হরমোন গুলো, তারই কাজ, ঠিক আছে? এবার মেল সেক্স হরমোন, মেল সেক্স হরমোনের নাম কি? টেস্টোস্টেরন। এখানে কিন্তু লিখেছে শব্দটা দেখো অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন মানে কি? আগের দিনে বলেছিলাম গ্রুপ অফ মেল সেক্স হরমোন। অ্যান্ড্রোজেন মানে কি? গ্রুপ অফ মেল সেক্স হরমোন। তাদের কাজ কিন্তু সবগুলো রেগুলেট করা। টেস্টোস্টেরনের কাজ কিন্তু সব রেগুলেট করা এখানে বলেনি। আমরাও কিন্তু সেরকম ভেবেই চলবো যে টেস্টোস্টেরনের কাজ ম্যাক্সিমাম ঠিক আছে, অ্যান্ড্রোজেনের জায়গায় আমরা টেস্টোস্টেরন ভেবে কাজ করতে পারি, কিন্তু যখন স্পেসিফিক জিজ্ঞাসা করবে তখন কিন্তু আমরা অ্যান্ড্রোজেন দিয়ে অ্যান্সার করবো, ঠিক আছে? তবে কি বলছে? বলছে দিস হরমোন স্টিমুলেট মাস্কুলার গ্রোথ। একজন পুরুষ যখন মানে বয়সপ্রাপ্ত হয়, যখন ওই পিউবার্টি পার হয়, তখন ওর মাস্কুলার কিন্তু গ্রোথ দেখা যায়। তারপরে কি দেখা যায়? গ্রোথ অফ ফেসিয়াল অ্যান্ড অ্যাক্সিলারি হেয়ার। আমি বলেছিলাম যে এই যে মুখে দাড়ি দেখা যাচ্ছে, সেই সঙ্গে কোথায় না আমাদের ওই
এই বগলের নিচেতেও কি দেখা যায়, হেয়ার, এদিকে বলা হয় অ্যাক্সিলারি হেয়ার। অ্যাগ্রেসিভনেস, যখন পুরুষ একটু বড় হয় দেখবে একটু রাগী হয়ে যায়, হ্যাঁ, প্রত্যেক কথায় কথায় রাগ ধরে। তবে লো পিচ, লো পিচ মানে কি, গলাটা গম্ভীর হবে। গলাটা কেমন হবে বলো? লো পিচ মানে গলাটা কেমন হবে? গম্ভীর হবে, ঠিক আছে। তারপর পয়েন্ট লেখা আছে অ্যান্ড্রোজেন প্লে মেজর মেজর স্টিমুলেটরি রোল ইন দ্য প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস। এর তো মেন কাজ এটা স্পার্ম তৈরি করা, তাহলে এই জায়গাতে অবশ্যই কাজ করবে। তার ব্যাকেটে কি লেখা আছে, ফরমেশন অফ স্পার্মাটোজোয়া। স্পার্মাটোজোয়া দিয়ে অত ভয় খেয়ে লাভ নেই, জাস্ট মনে রাখবে ফরমেশন অফ স্পার্ম। কি মনে রাখবে? স্পার্ম। স্পার্মাটোজোয়া শব্দটার কি মানে এখন বিস্তারিত আমি কিছু বলবো না, ওটা মেল রিপ্রোডাকশন চ্যাপ্টার যখন পাঠে পড়াবো ক্লাস 12 হিউম্যান রিপ্রোডাকশন, তখন তোমরা বুঝতে পারবে। তারপর কি বলছে, অ্যান্ড্রোজেন অ্যাক্ট অ্যাজ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইনফ্লুয়েন্স দ্য মেল সেক্সুয়াল বিহেভিয়ার। নর্মাল জিনিস, সবকিছুই তৈরি করছে, গঠন করছে, তাহলে সেক্সুয়াল বিহেভিয়ারের জন্য একটা মানুষের তো আর্জ তৈরি করতে হবে, মানে একটা রেসপন্স তো তৈরি করতে হবে, সেটারও কাজ কার? টেস্টোস্টেরন। একইভাবে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের যা হরমোন আছে সেগুলো কাজ করে। তো লিবাইডো মানে কি? লিবাইডো মানে হলো সেক্সুয়াল, মানে আর্জ, মানে সেক্স করার যে ইচ্ছা, এটাকে বলা হয় লিবাইডো। ওকে, তারপর কি বলছে, তারপর কি বলছে, বলছে দিস হরমোন প্রডিউস অ্যানাবলিক অর সিস্টেমিক এফেক্ট অন প্রোটিন অ্যান্ড ক্যাটাবলিক মেটাবলিজম। অ্যানাবলিক মানে কি তোমরা বলো? অ্যানাবলিক মানে তৈরি না ভাঙা? তৈরি। তাহলে কি বলছে, প্রোটিন এবং কার্বোহাইড্রেট তৈরি করে। এবার ভাবো, প্রোটিন আর কার্বোহাইড্রেট যদি তৈরি করে তবেই তো মাসকুলার গ্রোথ, শরীর মানে মোটা চওড়া তবেই তো হবে, নাকি? নাকি ভেঙে দিলে মোটা চওড়া হবে? তৈরি হবে তো তবেই তো অ্যানাবলিক গ্রোথ তবেই তো হবে, নাকি? প্রোটিন তৈরি করবে, সেই জন্য আমরা কি দেখতে পাই? মাসকুলার বডি দেখতে পাই। কোন হরমোনে পাওয়াবে? অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোনের পাওয়াবে। এরপর হচ্ছে আমাদের ওভারি। ওভারি, এই ছবিটা বুঝে নিলে ওভারিটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই ছবিটা তো তোমাদেরকে আমি বহুত দিন থেকে দেখিয়ে আসছি অলরেডি, যে এই যে মাঝখানে অঞ্চলটা একে বলা ইউটেরাস, এই যে জায়গাটা এটাকে হলো ভ্যাজাইনা, হ্যাঁ, এই যে নালীটা একে বলা হয় ফ্যালোপিয়ান টিউব, আর এই যে জিনিসটা এটা হলো ওভারি। এটাই হলো মহিলাদের মেন রিপ্রোডাক্টিভ অর্গ্যান। আমরা কিন্তু এখানে যত যা অর্গ্যান দেখতে পাই না কেন, এই অর্গ্যানগুলো কিন্তু মেন রিপ্রোডাক্টিভ মানে মেন বা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান কিন্তু নয়। প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান কি? ওভারি। মনে থাকবে না? থাকবে না। এবার এই ওভারিটাকে এখানে বড় করে দেখো আঁকা আছে, ঠিক আছে। এবারে বড় করে আঁকার মধ্যে এখানে নাম টাম নেই বলে আমি একটা তোমাদেরকে অন্য ছবি দেখাচ্ছি। এটা ওই ওভারিটাই। দেখতে কোনো সমস্যা হচ্ছে? ওই ওভারিটাই এটা। দেখতে কোনো সমস্যা হচ্ছে না তো? ঠিক আছে। এই ওভারিটার মধ্যে দেখো একটা এখানে সাইকেল চলছে, এই দেখো তীর চিহ্ন দিয়ে দিয়ে আঁকা আছে, সাইকেল দেখতে পাচ্ছ? এই যে, এই যে সাইকেল একটা নির্দিষ্ট পর্যায়েতে ঘুরছে, একে মহিলাদের বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। একে কি বলা হয়? মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল। তোমরা শুনেছো যে মেন্স হয় বা রজস্রাব হয়ে থাকে, এটা তোমরা শুনেছো, এগুলো ক্লাস 12 যদিও জিনিস। আমি জাস্ট বেসিক জিনিস একটুখানি বলছি, কেউ যদি বুঝতে না পারো কোনো অসুবিধা নেই, কেউ যদি বুঝতে পারো তাহলে খুব ভালো জিনিস, কেউ যদি বুঝতে না পারো কোনো কিন্তু অসুবিধা নেই। আগে থেকেই বলেছি এই জিনিসটা জানার খুব প্রয়োজন আপাতত নেই, এটা ক্লাস 12 টপিক, ঠিক আছে। তো এই এখানে কি হয়, এই মেনস্ট্রুয়াল সাইকেলে ফলিকলের গ্রোথ হয়। কি হয়? ফলিকলের গ্রোথ বা ডেভেলপমেন্ট হয়। ফলিকলের গ্রোথ বা ডেভেলপমেন্টের প্রয়োজন কি? না, এই ফলিকল বা গ্রোথের ডেভেলপমেন্ট হলেই তখনই আমরা পাই ওভাম। দেখতে পেয়েছো এখানে যে এটা আমি দাগ দিলাম, তখনই কি হয়? ওভাম। আর এই ওভাম তৈরি হলে, ওভামটা বেরিয়ে গেলে তবেই পুরুষের স্পার্মের সঙ্গে কি হবে? নিষেক ঘটবে। নিষেক ঘটলে তখনই বাচ্চা বা শিশু তৈরি হয়, ঠিক আছে। এবার এই যে ফলিকলটা ডেভেলপ হচ্ছে, এই ফলিকলটা ডেভেলপ হওয়াতে কোন হরমোনের কাজ অলরেডি পড়েছি তোমাদেরকে, বলো কোন হরমোনের কাজ? ফলিকল ডেভেলপমেন্ট। নামেই আছে, নামেই কি আছে? নামেই আছে এফএসএইচ। তাহলে নাম কি? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। অর্থাৎ ফলিকুলার কি করবে? ডেভেলপ করবে। এটা তো অলরেডি পড়ে দিয়েছিলাম না, আই থিঙ্ক তোমাদেরকে, এফএসএইচ এলএইচ এর কাজ। সেখানে বলেছিলাম। এরপর দেখো এই যে ফলিকুলার সেলের পাশাপাশি এই সেলগুলো দেখতে পাচ্ছ, এই সেলগুলোকে বলা হয় ফলিকুলার সেল। কি বলা হয়? ফলিকুলার সেল। এই সেলটাই ক্ষরণ করে কি? ইস্ট্রোজেন। কি ক্ষরণ করে বলে? ইস্ট্রোজেন। আমরা মনে রাখার পদ্ধতিও বলে দিয়েছিলাম, আমি বলেছিলাম এফএসএইচ ফলিকল স্টিমুলেট করে এবং এফ সঙ্গে ই এফ তাহলে এফএসএইচ কোন হরমোনে ক্ষরণে সাহায্য করে? ইস্ট্রোজেন। কার হরমোনে ক্ষরণে সাহায্য করে? ইস্ট্রোজেন। আর এই ওভামটা যখন বেরিয়ে গেল তখন যে জিনিসটা পড়ে আছে, এই জিনিসটাকে আমরা নাম দিয়েছিলাম কর্পাস লিউটিয়াম। কি নাম দিয়েছিলাম? লিউটিয়াম। লিউটিয়াম মানে হলো কি? হলুদ। লিউটিয়াম মানে কি? হলুদ বা ইয়েলো। লিউটিয়াম মানে হলুদ বা ইয়েলো। এবার বলো, এই লিউটিয়াম দিয়ে রিলেটেড একটা হরমোনের নাম তোমরা পড়েছো না পড়োনি? এএলএইচ। কি নাম? কি নাম? এএলএইচ। তাহলে লিউটিনাইজিং হরমোন কার উপর কাজ করবে? কর্পাস লিউটিয়াম। ঠিক আছে, কর্পাস লিউটিয়ামের উপর কাজ করবে, ঠিক আছে। এই কর্পাস লিউটিয়ামের উপর যখন কাজ করে তখন এখান থেকে একটা হরমোন খরিত হয়, তার নাম হলো প্রোজেস্টেরন। কি নাম? প্রোজেস্টেরন। মনে থাকবে না? থাকবে না। আর এই প্রোজেস্টেরনকে আমরা কি বলেছিলাম? প্রেগনেন্সি হরমোন। কি বলেছিলাম?
প্রেগনেন্সি হরমোন। মনে আছে না মনে নেই? মনে আছে এটা? ঠিক আছে, আমরা এফএসএইচ আর এলএইচ পড়ে নিয়েছিলাম। এফএসএইচ এলএইচ নিয়ে এখানে পড়ার নেই। এখানে পড়া হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নিয়ে। ইস্ট্রোজেনের মেন কাজ কি? আমরা টেস্টোস্টেরনের যা কাজ দেখছিলাম যে একটা পুরুষ হিসাবে গঠন গড়ে তোলার জন্য যা যা কাজ আমরা টেস্টোস্টেরন দেখছিলাম, ঠিক একইভাবে একটা মহিলার যা যা গঠন বৈশিষ্ট্য গড়ে তোলার জন্য কাজ, তা সব ইস্ট্রোজেনের কাজ। ঠিক আছে, এখানে আমরা এনসিআরটি লাইনগুলো সব তুলে নিয়ে এসেছি। এনসিআরটি লাইন পড়বো, তাহলে বুঝতে পারবো। দেখো প্রথমে কি লেখা আছে? প্রথমে লেখা আছে যে ফিমেল হ্যাভ ওয়ান পেয়ার মানে কটা? দুটো। ওভার ইজ লোকেটেড ইন দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেন মানে কোথায়? এই আমাদের পেটের যে রিজিয়নটাকে বলা হয় অ্যাবডোমেন। ওকে, বলছে ওভারি ইজ দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গান হুইচ প্রডিউসেস ওয়ান ওভাম। ওভাম মানে কি? ওই এগ বা ডিম্বাণু। ওভাম মানে কি? এগ বা ডিম্বাণু। ডিউরিং ইচ মেনস্ট্রুয়াল সাইকেল, প্রত্যেক সাইকেলে কিন্তু একটা করে ওভাম বা এগ কিন্তু দেয়। কে দেয়? কে দেয়? ওভারি দেয়। ওকে, বলছে ইন অ্যাডিশন ওভারি অলসো প্রডিউস টু গ্রুপস অফ স্টেরয়েডাল হরমোন নেম অ্যাজ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তাহলে কটা হরমোন দেয়? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, দুটো হরমোন দেয়। বলছে ওভারি ইজ কম্পোজড অফ ওভারিয়ান ফলিকল অ্যান্ড স্টোমাল টিস্যু। এর মধ্যে কি আছে? ওভারিয়ান ফলিকল আছে এবং তার মধ্যে কিছু টিস্যু আছে, দেখা বলে স্টোমাল টিস্যু। বলছে ইস্ট্রোজেন সিনথেসাইজ অ্যান্ড সিক্রেটেড মেনলি বাই দ্য গ্রোয়িং ওভারিয়ান ফলিকল। এটা কারো মুখস্থ করতে হবে না, তোমরা যখন এই ছবিটা দেখবে তখনই মনে পড়ে যাবে। বলো, গ্রোয়িং ওভারিয়ান ফলিকল থেকে কি খরিত হচ্ছে? ইস্ট্রোজেন। এই যে এগুলো গ্রোয়িং মানে কি? বড় হওয়া। ওভারিয়ান ফলিকল বড় হচ্ছে ধীরে ধীরে, এখান থেকে কিন্তু ইস্ট্রোজেনটা খরিত হচ্ছে। তাহলে তোমাদেরকে এটা আশা করি মুখস্থ করার প্রয়োজন নেই, মনে করলেই পারবে যে ইস্ট্রোজেন কোথা থেকে খরিত হয়? গ্রোয়িং ওভারিয়ান ফলিকল। বলছে আফটার ওভুলেশন। ওভুলেশন মানে কি? ওভামটা বাইরে বেরিয়ে চলে আসবে। ওভামটা কি হয়ে যাবে? বাইরে বেরিয়ে চলে আসবে, তাকে বলা হয় ওভুলেশন। ওভুলেশনটা কিভাবে হয়? না, রাপচার অফ ফলিকল, ফলিকলটা ফেটে যায়, ফেটে গেলে ওভামটা বাইরে বেরিয়ে চলে আসে। এবার ফেটে যাওয়ার পর যে জিনিসটা পড়ে থাকে তাকে আমরা কি নাম দিয়েছি? কর্পাস লিউটিয়াম। আর এই কর্পাস লিউটিয়াম কি ক্ষরণ করে? প্রোজেস্টেরন। কর্পাস লিউটিয়াম কি ক্ষরণ করে? প্রোজেস্টেরন। তাহলে কোথা থেকে কর্পাস লিউটিয়াম খরিত হয়? প্রোজেস্টেরন কোথা থেকে খরিত হয়? কর্পাস লিউটিয়াম থেকে। এবং ইস্ট্রোজেন কোথা থেকে খরিত হয়? গ্রোয়িং ওভারিয়ান ফলিকল থেকে। ওকে, এবার ইস্ট্রোজেনের কি কি কাজ আছে এখানে দেখো। বলছি ইস্ট্রোজেন প্রডিউস ওয়াইড রেঞ্জ অফ অ্যাকশন সাচ এজ স্টিমুলেশন অফ গ্রোথ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ ফিমেল সেকেন্ডারি সেক্স অর্গান। ফিমেল সেকেন্ডারি সেক্স অর্গান মানে কি? ওভারি ছাড়া বাকি ফিমেলের যা যা সেক্স রিলেটেড বা সেক্সের জন্য প্রয়োজনীয় যা যা অর্গান আছে তাদেরকে সবাইকে বলা হয় সেকেন্ডারি সেক্স অর্গান। ক্লিয়ার হয়ে গেছে? বলছে ডেভেলপমেন্ট অফ ওভারিয়ান ফলিকল, এটা তো মেন কাজ একটা। বলছে অ্যাপিয়ারেন্স অফ ফিমেল সেকেন্ডারি ক্যারেক্টার। ফিমেল সেকেন্ডারি ক্যারেক্টার মানে কি? একটা ফিমেল ছোট থেকে বড় হয়েছে, হঠাৎ করে বড় হয়েছে কি করে বুঝবো? এই ক্যারেক্টার গুলো দেখে আমরা বুঝবো। কি কি দেখতে পাবো? হাই পিচ অফ ভয়েস। হাই পিচ অফ ভয়েস মানে কি? গলাটা পাতলা হয়ে যাবে, ঠিক আছে, তীক্ষ্ণ গলা হয়ে যাবে, এটাকে বলা হয় হাই পিচ অফ ভয়েস। ছেলেদের ঠিক তার বিপরীত হয় লো পিচ অফ ভয়েস। কোন হরমোনের কারণে লো পিচ অফ ভয়েস হবে? অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোনের কারণে। ওকে, তারপর কি বলছে? ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট। ম্যামারি মানে হচ্ছে স্তন গ্রন্থি। স্তন গ্রন্থির ডেভেলপমেন্ট দেখা যাবে যখন একটা মহিলা বাচ্চা থেকে যখন বড় হয়, পিউবার্টিতে হয়, তখন তার ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট দেখা যাবে। তো কোন হরমোনের কারণে ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট দেখা যায়? তোমাদের যদি কোশ্চেন করে অ্যান্সার হবে ইস্ট্রোজেন। যদি জিজ্ঞাসা করে যে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে দুগ্ধ তৈরি করতে কোন হরমোন কাজ করে, অ্যান্সার কি হবে? প্রোল্যাকটিন। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে দুগ্ধ গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে কোন হরমোন কাজ করে, অ্যান্সার কি হবে? অক্সিটোসিন। যেন মনে থাকে, মনে থাকে যেন। ওকে, বলছি ইস্ট্রোজেন অলসো রেগুলেট ফিমেল সেক্সুয়াল বিহেভিয়ার। কিছুক্ষণ আগেই বললাম যে মেলের ক্ষেত্রে সেক্সুয়াল বিহেভিয়ার কে কন্ট্রোল করে? ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন বা অ্যাড্রোজেন হরমোন। ফিমেলের ক্ষেত্রে কে কন্ট্রোল করে? ইস্ট্রোজেন। কে কন্ট্রোল করে ফিমেলের ক্ষেত্রে সেক্সুয়াল বিহেভিয়ার? ইস্ট্রোজেন। বোঝা গেছে? তারপর হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনের কিছুক্ষণ আগে কি বললাম? প্রেগন্যান্সি হরমোন। তাহলে প্রোজেস্টেরনের মেন কাজ কি? সাপোর্ট প্রেগন্যান্সি, অর্থাৎ প্রেগন্যান্সিকেও সাপোর্ট করা হচ্ছে মেন কাজ। ঠিক আছে, বলছে প্রোজেস্টেরন অলসো অ্যাক্ট অ্যাজ মেমারি গ্ল্যান্ডস এন্ড স্টিমুলেট দ্য ফর্মেশন অফ অ্যালভিওলাই। এবার তোমাদেরকে দেখো এখানে আর একটা এক্সট্রা কোশ্চেন পাচ্ছ। সেটা হচ্ছে, ধরো কথার জন্য বলছি আমি একটা জাস্ট মেমারি গ্ল্যান্ড এখানে অঙ্কন করছি, ঠিক আছে। আমি তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে এরকম এরকম কিন্তু মেমারি গ্ল্যান্ডের মধ্যে বিশেষ কিছু গ্রন্থি অবস্থান করে। একদিন ছবি এঁকে দেখেছিলাম, মনে পড়ছে? তো এই গ্রন্থিগুলো যার মধ্যে মানে মিল্ক বা দুগ্ধটা তৈরি হয়, এটাকে বলা হয় অ্যালভিওলাই। এগুলো কি বলা হয় বলো? অ্যালভিওলাই। এগুলো কি বলা হয়? অ্যালভিওলাই। ঠিক আছে, কি কে কে আর কি জিতে গেল নাকি?